আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ধ্বনি এবং বর্ণ। তো আজকে ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে স্বরবর্ণ, স্বরধ্বনি। তো আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব স্বরবর্ণ কাকে বলে এবং স্বরধ্বনি কাকে বলে। তো প্রথমেই হচ্ছে আমরা স্বরধ্বনির সংজ্ঞায় চলে যাই। স্বরধ্বনি, স্বরধ্বনি। আচ্ছা, স্বরধ্বনি, স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি কাকে বলে? যদি এরকম কোন প্রশ্ন আসে বা সংজ্ঞা আসে, তাহলে আমরা স্বরধ্বনি কাকে বলে আমরা একটু লিখে নেব। যে ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরের কোথাও বাতাস বাধাপ্রাপ্ত হয় না, তাকে কি বলা হয়? স্বরধ্বনি বলা হয়। তো এবার আমরা দেখার চেষ্টা করবো বর্ণ কাকে বলে। স্বরবর্ণ, স্বরবর্ণ। আচ্ছা, আচ্ছা, স্বরবর্ণ, স্বরধ্বনির সাংকেতিক লিখিত রূপকে স্বরবর্ণ বলা হয়। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, আমাদের মূল স্বরবর্ণ রয়েছে কয়টি? স্বরবর্ণ রয়েছে 11টি। আমরা স্বরবর্ণ 11টি লিখে লিখব। স্বরবর্ণ আছে, স্বরবর্ণ আছে কয়টি? স্বরবর্ণ আছে 11টি। আচ্ছা, স্বরবর্ণ আছে কয়টি? 11টি। কি কি একটু লিখে নিই। রি, এ, ওই, ও, ও। আচ্ছা, কয়টি স্বরবর্ণ আছে? 11টি। অ, আ, রস্বই দীর্ঘই, রস্য দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। আচ্ছা, এই যে স্বরবর্ণ রয়েছে 11টি, কিন্তু স্বরধ্বনি আছে কয়টি? স্বরধ্বনি, স্বরধ্বনি আছে 7টি। স্বরধ্বনি কয়টি আছে? 7টি। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো ভাইয়া যে স্বরবর্ণ আছে 11টি, কিন্তু স্বরধ্বনি 7টি কেন, বা কোন 7টি স্বরধ্বনি? সেই 7টি আমরা লিখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন আলোচনা চেষ্টা করব যে কেন এই যে 11টি বর্ণ থাকা সত্ত্বেও স্বরধ্বনি আছে 7টি, এবং সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই যে এ ধ্বনিটা, যে এ ধ্বনি, এ ধ্বনিকে কেন, এ ধ্বনি, এ ধ্বনিকে কেন ধ্বনি হিসেবে কাউন্ট করা হয়, বর্ণ হিসেবে কাউন্ট করা হয় না। তো আমরা মূল আলোচনা চলে যাই কেন এইগুলোকে ধ্বনি হিসেবে ধরা হয় না। তো তো আমরা বোঝার সুবিধার্থে উপরে একটু গোল দিয়ে নিই, যেগুলো হচ্ছে আমাদের ধ্বনি ছিল আ, রস্বই, রস্যু, এবং এ ছিল, ও ছিল, আর একটা এক্সট্রা কি ছিল? এ। এই 7টি ছিল হচ্ছে ধ্বনি। তো বাকিগুলোকে কেন ধ্বনি হিসেবে ধরা হয় না? দেখুন, আমি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমি বলেছিলাম ধ্বনি হচ্ছে সবসময় উচ্চারণের বিষয়। তো যদি আমি একটি শব্দ লিখি, খেয়াল করুন, ঈদ, এই শব্দটি যদি আমি লিখি দীর্ঘই দিয়ে, ঈদ। আচ্ছা, তো যখন আপনি উচ্চারণ করবেন দুইটাই কিন্তু ঈদ, ঈদ। আপনি এই দীর্ঘর কিন্তু এই দীর্ঘই, এটার কিন্তু কোনো আলাদা উচ্চারিত রূপ পাওয়া যায় না। যদি বলি, তারপরে আবার যদি বলি ইমান, ইমান, আবার যদি দীর্ঘই দিয়ে বলি ইমান। আচ্ছা, দুইটাই কিন্তু আমি দীর্ঘই দিয়ে লিখলেও এই রস্যই ধ্বনির আমরা উচ্চারিত রূপ পাই, এই দীর্ঘই ধ্বনির কোনো উচ্চারিত রূপ নেই, যার জন্য এই দীর্ঘইকে শুধুমাত্র বর্ণ হিসেবে ধরা হয়, ধ্বনি হিসেবে ধরা হয় না। তো এরকম বাকি যেগুলো রয়েছে, রস্যু, যদি বলি আমি উষা, আবার যদি বলি উষা, দুইটি কিন্তু একই উচ্চারণ, কিন্তু এই যে দীর্ঘই, এটা কিন্তু কোনো আলাদা উচ্চারণ নেই, যার জন্য এই দীর্ঘইকে কি হিসেবে ধরা হয়? দীর্ঘইকে শুধুমাত্র বর্ণ হিসেবে ধরা হয়, ধ্বনি হিসেবে ধরা হয় না। তারপরে রয়েছে উষা রি, যদি বলি রি, এই যে ঋণ, যদি বলি ঋণ, আবার এদিকে যদি বলি আমি রয়স্যি দন্তন্য বা মূর্ধন্য দিয়ে যদি যাই বলি না কোনো ঋণ, এই দেখো ঋণ,
এটার কিন্তু কোনো আলাদা উচ্চারণ নেই, একটা দিয়ে এই আরেকটার উচ্চারণ করা সম্ভব। এই রি এর কিন্তু নিজস্ব কোনো উচ্চারণ নেই, যার জন্য এটাকেও ধ্বনি হিসেবে ধরা হয় না, শুধুমাত্র বর্ণ হিসেবে ধরা হয়। এবার হচ্ছে এ ধ্বনিটি, কি কেন আমরা ধ্বনি হিসেবে কাউন্ট করি, বর্ণ হিসেবে কেন কাউন্ট করি না? দেখো, এ ধ্বনি যদি আমি লিখি এক, এই এক কুল এক এক এ লিখলেও কিন্তু আমি উচ্চারণ করি হচ্ছে এক। তারপরে যদি বলি এখন, যদি বলি এখন, এর উচ্চারণ কেমন করি? এখন, এর মতো। যার জন্য এই ধ্বনিটির কিন্তু আমরা উচ্চারিত রূপ পাই, কিন্তু কোনো লিখিত রূপ পাইনি। এই কারণে আমাদের এটিকে কি বলা হয়? এটিকে শুধুমাত্র ধ্বনি হিসেবে, শুধু ধ্বনি, শুধু ধ্বনি, শুধু ধ্বনি হিসেবে ধ্বনিকে কাউন্ট করা হয়। আর এখন আমরা আলোচনা করব উচ্চারণ অনুসারে স্বরবর্ণ কয় প্রকার? দুই প্রকার, এক হ্রস্বই স্বর আর দুই হচ্ছে দীর্ঘ স্বর। দীর্ঘ স্বর। আচ্ছা, এই হ্রস্ব স্বর আছে 4টি, দীর্ঘ স্বর আছে বাকি 7টি। আচ্ছা, তো আমরা কিন্তু মুখস্থ করতে পারি হ্রস্ব স্বর 4টি এবং দীর্ঘ স্বর 7টি, কিন্তু কোন 4টি এবং কোন 7টি আমাদের পরীক্ষার হলে আসলে কিন্তু আমরা মুখস্থ করতে পারি না বা মনে থাকে না, যে আসলে কোন 4টি হচ্ছে দীর্ঘস্বর এবং কোন 7টি দীর্ঘস্বর এবং কোন 4টি হ্রস্ব স্বর। তো আমরা এখন দেখার চেষ্টা করব কোন 4টি হ্রস্ব স্বর এবং কোন 7টি দীর্ঘস্বর। আমরা স্বরবর্ণগুলো একবার লিখে নিই একবার। এক, 3, 5, 7। আচ্ছা, 1, 3, 1, 3, 5, 7, 1, 3, 5, 7। সংখ্যাগুলো একটু খেয়াল করো, 1, 3, 5, 7। এই যে প্রথম যে 4টি বিজোড় সংখ্যা, আমরা স্বরবর্ণ যে 11টি বর্ণ রয়েছে, এই 11টির ভিতরে প্রথম 4টি বিজোড় সংখ্যা হ্রস্ব স্বর, আমরা সংখ্যা অনুযায়ী ভাগ করে নেব। প্রথম 4টি যে বিজোড় সংখ্যা, প্রথম 4টি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, যে যে সংখ্যায় বসবে বিজোড় সংখ্যায়, সেই প্রথম 4টি বিজোড় সংখ্যায় হচ্ছে হ্রস্ব স্বর। একদম ক্লিয়ার। আর বাকি যে 7টি থাকবে, 2, 2, 4, 6, 8, 9, 10, 11, এই যে বাকি যেগুলো থাকবে এগুলো হচ্ছে দীর্ঘ স্বর। দীর্ঘ স্বর সংখ্যা দিয়ে আমরা এইভাবে মনে রাখবো, 2, 4, 6, 8, 9, 10, 11, এটা হচ্ছে দীর্ঘ স্বর। আর প্রথম 4টি বিজোড় সংখ্যা হচ্ছে হ্রস্ব স্বর। যদি সংজ্ঞা আসে যে আসলে দীর্ঘ স্বর কাকে বলে বা হ্রস্ব স্বর কাকে বলে, সাধারণত এটার সংজ্ঞা হচ্ছে যদি কোন স্বর, যে স্বরগুলো তুলনামূলক ভাবে কম টেনে পড়া লাগে সেগুলোকে বলা হয় হ্রস্ব স্বর, এবং যেগুলো একটু তুলনামূলক ভাবে বেশি টেনে পড়া লাগে সেটাকে বলা হয় দীর্ঘ স্বর। তো এবার আমরা দেখার চেষ্টা করব গঠন অনুসারে স্বরবর্ণ। গঠন অনুসারে স্বরবর্ণ। আচ্ছা, গঠন অনুসারে স্বরবর্ণ। গঠন অনুসারে স্বরবর্ণ। স্বরবর্ণ, ওকে। গঠন অনুসারে স্বরবর্ণ 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কি কি ভাইয়া? 1 মৌলিক স্বর, 2 যৌগিক স্বর। যৌগিক স্বর। আচ্ছা, মৌলিক স্বর কাকে বলে এবং যৌগিক স্বর কাকে বলে? যদি এরকম প্রশ্ন আসে, যে স্বরকে আর ভাঙা যায় না, যে স্বরকে আর ভাঙা যায় না, ভাঙা যায় না, তাকে কি বলবো? মৌলিক স্বর। আর যৌগিক স্বর, যে স্বরকে ভাঙলে, যে স্বরকে ভাঙলে আরো স্বর বা ধ্বনি
ধ্বনি পাওয়া যায়, পাওয়া যায়। ওকে, তো মৌলিক স্বর, যৌগিক স্বর, এটা হলো মৌলিক এবং যৌগিক স্বরের। এবার আমরা দেখার চেষ্টা করব যে মৌলিক স্বর এবং যৌগিক স্বর কোনগুলো। এই যে অ, আ, এগুলোকে কিন্তু ভাঙলে অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ও, এগুলোকে কিন্তু ভাঙলে আর পাওয়া যায় না। তাহলে কোনগুলোকে ভাঙলে পাওয়া যায়? দুইটি বর্ণ থাকছে, খেয়াল করো, ওই, ওই এবং ও, এই দুইটি স্বরকে কিন্তু ভাঙলে পাওয়া যায়। দেখো কিভাবে পাওয়া যায়। ওই, যদি বলি অ যোগ রস্যই বা ও যোগ রস্যই মিলে কি হচ্ছে? ওই, ওই। ক্লিয়ার? আবার যদি এটাকে ভাঙি আমরা, অ যোগ রস্যু কি হচ্ছে? ও। আবার যদি বলি ও যোগ রস্যু কি হচ্ছে? ও। ক্লিয়ার? এই জন্য এই যে এই দুটি স্বরকে কি বলা হয়? ওইকে এবং ওকে যৌগিক স্বর হিসেবে বলা হয়। এছাড়া স্বরধ্বনি সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার রয়েছে 10টি। আচ্ছা, কার কেন বলা হয়? কার বলার কারণ হচ্ছে, দেখো, এই আর কিন্তু একটা আলাদা সংক্ষিপ্ত রূপ রয়েছে। যেমন আকার, আমরা আকে এই চিহ্ন দ্বারাও কিন্তু প্রকাশ করতে পারি। তার রস্যইকেও কিন্তু এই যে এই চিহ্ন দ্বারা কিন্তু প্রকাশ করতে পারি। এরকম প্রত্যেকটি বর্ণকে কিন্তু আলাদাভাবে প্রকাশ করা যায়, আলাদা তাদের সংক্ষিপ্ত রূপ রয়েছে, যার জন্য কিন্তু কি বলা হয়? কার বলা হয়। এগুলো কিন্তু কার হিসেবে পরিচিত। কিন্তু একটি বর্ণের কিন্তু কার চিহ্ন নাই, সেটা কি? অবর্ণ। আর এই অবর্ণের কার চিহ্ন না থাকায় এই অবর্ণকে কি বলা হয়? নীলিন বর্ণ। আচ্ছা, আর একটা বিষয় রয়েছে, যেমন এ ধ্বনি। এ ধ্বনিকে বাংলা যে স্বরধ্বনি রয়েছে তার ভিতর কিন্তু স্বতন্ত্র ধ্বনি হিসেবে ধরা হয়। কারণ কি? এ ধ্বনির কোনো লিখিত রূপ নেই, যার জন্য একে স্বতন্ত্র ধ্বনি হিসেবে ধরা হয়। এই এ ধ্বনিটির নামকরণ করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। তো সবাইকে ধন্যবাদ আজকে এত সময় সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী ক্লাসে আমরা স্বরধ্বনির উচ্চারণ স্থান নিয়ে আলোচনা করার চেষ্টা করব।